প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এখানে বিচরণ করে বাঘ, কুমির সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। তবে জলবায়ুর পরিবর্তনের কারণে এই প্রাণীরা বিপদগ্রস্ত, সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের সামগ্রিক পরিবেশ। আমাদের আজকের পর্ব জলবায়ুর পরিবর্তন ও সুন্দরবন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর আইনুন নিশাতের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ একক ম্যানগ্রোভ বন সুন্দরবন। গঙ্গা ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা এই অপূর্ব সুন্দর বনভূমিটি বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত পরিবেশে গড়ে ওঠা সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় অখণ্ড বনভূমি হিসেবে স্বীকৃত। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনের শতকরা 60 ভাগের অবস্থান বাংলাদেশে। প্রাচুর্যপূর্ণ জীববৈচিত্র্য এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে সুন্দরবন ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সুন্দরবনে জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় খাল, দ্বীপ, কাদাচর এবং নদী। আর অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এই সুন্দরবন।
সুন্দরবনের প্রধান উদ্ভিদ সুন্দরী, তবে অন্যান্য উদ্ভিদ যেমন গরান, গেওয়া, কেওড়া, কাঁকড়া, বাইন, পশুর, ধুন্দল, গোলপাতা গাছের আধিক্য রয়েছে। মাটির ও পানির গুণাগুণের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন স্থানে নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের প্রাচুর্য লক্ষ্য করা যায়। এটি একটি ঝানা গাছ, আসলে খুব পরিচিত না এই নামটি আমাদের কাছে। এটি হচ্ছে এর ফল এবং এর চারা। এই ফুল থেকেই কিন্তু ফল হচ্ছে, চারা হচ্ছে, এবং এটি একটু বড় হবে এবং লম্বা হয়ে সরাসরি মাটিতে গিয়ে পড়বে এবং গেঁথে যাবে। সেখান থেকেই আবার গাছের জন্ম হবে। তার নিজের উদ্যমে নিজেই কিন্তু নিজেকে তৈরি করছে। সুন্দরবনের উত্তর পূর্বাঞ্চলে সুন্দরী গাছের প্রাচুর্য রয়েছে। আবার পূর্বাংশে লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ায় এখানে গরান ও গেওয়ার উপস্থিতি বেশি। লবণের পরিমাণ বেশি থাকায় এখানে গাছের বৃদ্ধি ও উচ্চতাও কম। সুন্দরবনের প্রাণীগুলো এই বনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এ বনে প্রায় 40 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে। এখানে বানর, চিত্রাহরিণ, বাঘ, বন্য শূকর সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণী যেমন মেছো বিড়াল, বন বিড়াল, ভোঁদর ইত্যাদি প্রায়ই দেখা যায়। এছাড়া বড় বড় খাল এবং নদীতে দেখা যায় গাঙ্গেয় শুশুক। জলজ স্তন্যপায়ী প্রাণী যেমন শুশুক, ইরাবতী ডলফিন ইত্যাদি সংরক্ষণের জন্য সুন্দরবনে 3টি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। সুন্দরবনে প্রায় 270 প্রজাতির পাখি পাওয়া যায়। এসব পাখির মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন প্রজাতির মাছরাঙা, পেঁচা, ঈগল, শকুন ইত্যাদি। বিশ্বব্যাপী বিপন্ন কালোমুখ প্যারা পাখিও দেখা যায় এই সংরক্ষিত বনাঞ্চলে। সারা পৃথিবীতে মাত্র গুটি কয়েক স্থানেই এই পাখির বসবাস। প্যারা পাখি বৃক্ষবহুল জলাভূমি, প্লাবিত বন, প্যারাবনের খাল ইত্যাদি স্থানে থাকতেই বেশি পছন্দ করে। এছাড়া বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণীতে পরিপূর্ণ এই সুন্দরবন।
সুন্দরবনের নদী ও খালগুলোতে প্রায়ই লোনা পানির কুমির দেখা যায়। কুমির সংরক্ষণ এবং এদের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনের করমজলে স্থাপন করা হয়েছে কুমির প্রজনন কেন্দ্র। জীববৈচিত্র্য ছাড়াও সুন্দরবন অর্থনৈতিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ। এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস হিসেবে বিবেচিত। প্রতি বছর বিভিন্ন ধরনের বনজ সম্পদ আহরণ করা হয় এ বন থেকে। স্থানীয় জনগণ বন থেকে জ্বালানি কাঠ, গোলপাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া সুন্দরবন দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত বলে দেশের পর্যটন শিল্পে এ বন গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অথচ প্রাকৃতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দরবন বর্তমানে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ড প্রধানত দায়ী হলেও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এই বনাঞ্চলটি বর্তমানে হুমকির মুখে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করা এই বন ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ুর পরিবর্তনে সৃষ্ট সাইক্লোনের তীব্রতা সুন্দরবনের ক্ষতির পরিমাণকে বহুগুণে বাড়িয়ে ধ্বংস করে দিতে পারে এর জীববৈচিত্র্য। ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী বিখ্যাত বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদ। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে অ্যান্টার্কটিকা সহ হিমালয়ের মতো উচ্চ পর্বতশ্রেণীর বরফ গলার হার বেড়ে যাচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। নতুন নতুন অঞ্চল লবণাক্ত পানিতে প্লাবিত হওয়ায় সেখানকার কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই সুন্দরবন তথা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল রক্ষায় আমাদের এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপকূলীয় অঞ্চলে বন সৃজন ও পুনঃবন সৃজনের মাধ্যমে উদ্ভিদ আচ্ছাদন সৃষ্টি করেও প্রাকৃতিক দুর্যোগ অনেকাংশে লাঘব করা যায়। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। একই সাথে টেকসই উন্নয়ন এবং বৈরী জলবায়ু সহিষ্ণু কৃষিপণ্য উৎপাদনের দিকে জোর দিতে হবে। তবেই টিকে থাকবে আমাদের সুন্দরবন, টিকে থাকবে এর অনন্য জীববৈচিত্র্য।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর আইনুন নিশাতের সাথে। নিশাত ভাই কেমন আছেন? আছি ভালো। নিশাত ভাই, আমাদের বিশ্ব ঐতিহ্যের জায়গা হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের কারণে কি ধরনের প্রভাব পড়ছে কিংবা ক্ষতি হচ্ছে? দুঃখের সাথে বলতে হচ্ছে যে সুন্দরবন মারাত্মক হুমকির সম্মুখীন। কারণটা হচ্ছে সুন্দরবনের গঠন প্রকৃতি। দুটি কারণে সুন্দরবনের অবক্ষয় হচ্ছে। প্রথম কারণ মিঠা পানির অভাব। প্রাকৃতিক কারণেই ওই অংশে মিঠা পানি সরবরাহ করত জলাঙ্গি, মাথাভাঙ্গা, তাদের শাখা প্রশাখা, কপোতাক্ষ, হরি নদী, শ্রীনদী, রূপসা ইত্যাদি। তারপরে গোড়াই, মাথাভাঙ্গা, জলাঙ্গির মাঝে একটা নদী ছিল, তার নাম হচ্ছে হিসনা। গোড়াই এবং আড়িয়ালখার মাঝে একটা নদী আছে, চন্দনা বারাসিয়া। এই নদীগুলো দক্ষিণ পশ্চিমাঞ্চলে 300-400 বছর আগে প্রচুর মিঠা পানি সরবরাহ করত। প্রাকৃতিক কারণে এগুলো কিছুটা অবক্ষয় হয়। পরবর্তীতে প্রতিবেশী রাষ্ট্র যখন পানি প্রত্যাহার শুরু করে, তখন এই প্রত্যেকটা নদীর মুখ বন্ধ হয়ে গিয়ে দক্ষিণাংশে মিঠা পানির সরবরাহ বন্ধ হয়। এখন মিঠা পানির সরবরাহ বন্ধ হলে যেটা হয়, সমুদ্রের পানির চাপটা বেড়ে আসে, সমুদ্রের জোয়ার ভাটার প্রভাবটা উপরে চলে আসে। অর্থাৎ যে বনটা প্রায় সারা বছর মিঠা পানির অঞ্চল ছিল, সেটা আমরা 1976 থেকে দেখলাম যে লবণাক্ততা হতে থাকলো। এর সাথে এখন যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের অন্তপক্ষে দুটো বিষয় আছে। একটা হচ্ছে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বেড়েছে। আইলা, সিডরে সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় ক্ষতি যেটা, সেটা হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বাড়া। ইতিমধ্যে সুন্দরবন অঞ্চলে অন্ততপক্ষে 10 থেকে 20 সেন্টিমিটার পানি বেড়েছে এবং সাতক্ষীরার দক্ষিণে, মানে সুন্দরবন যেখানে শুরু হলো, সেখানে এখন লবণাক্ততার পরিমাণ 15, 20, 25 পিপিটিতে চলে গেছে। শুকনো মৌসুমে এটা 35-33-ও চলে যায়। এর সাথে সেডিমেন্টেশন প্রসেস আছে। গভীর সমুদ্র থেকে যে পলিটা আসে, ক্লে ম্যাটেরিয়াল যেটা আসে, সেটা ব্রিদিং রুটের নেমাটোফোর্স বলি আমরা, এটার মুখগুলো হয়তো বন্ধ করে দিচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরী গাছ মরে যাচ্ছে এবং তার মরার লক্ষণটা ধরা পড়ছে মাথা থেকে। আগামরা রোগ বলা হয়। আমাদের বাংলাদেশের সুন্দরবনের পশ্চিম অংশে বুড়িগোয়ালিনী কিংবা এই সমস্ত অঞ্চলে সুন্দরী গাছ নেই এখন। আছে যেটা দক্ষিণ পূর্ব দিকে কটকা, কচিখালি, ওই সমস্ত এলাকাতে কিছু আছে। এবং আমাদের আশঙ্কা হচ্ছে ইকোসিস্টেম এমন একটা জিনিস যে সে অ্যাডজাস্ট করে, অর্থাৎ সুন্দরী গাছ আর হয়তো থাকবে না, অন্য গাছ হবে। সুন্দরবন তো শুধু কতগুলো গাছ না, সেখানে হয়তো 300 প্রজাতির গাছ আছে, 400 প্রজাতি, 450 প্রজাতির ওয়াইল্ড লাইফ আছে। আমরা তো বড়গুলোর কথা বলছি, ছোটোগুলোর খবর কি? পোকা মাকড়। তো ইকোসিস্টেমের একটা বড় প্যারামিটার হচ্ছে ওয়াটার কোয়ালিটি, সেটা দূষিত হচ্ছে। তার সাথে এখন আমি তৃতীয় বিষয়টা যোগ করি, সেটা হচ্ছে দূষণ। আমাদের যে কারণেই হোক, মংলা বন্দর স্থাপিত হয়েছিল 1948 সনে বোধ করি। সেটা হচ্ছে সুন্দরবনের ভিতর দিয়ে যে পরশুর নদী, সেই নদীকে ব্যবহার করে মংলা, সুন্দরবন যেখানে শেষ হয়েছে, সেখানে বন্দরটা গড়ে তোলা হয়েছে। নদীটা অত্যন্ত প্রশস্ত, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেটা বহু জায়গাতে ভরাট হয়ে গেছে। আর মংলা বন্দরটার সামনেটাও ভরাট হয়ে গেছে। ফলে হচ্ছে কি, সুন্দরবনের ভিতর দিয়ে নৌ চলাচল বেড়েছে। সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশের সাথে নৌ চলাচলের ট্রানজিট চুক্তি হয়েছে। এই সুন্দরবনের ভিতর দিয়ে জাহাজ চলাচলটা বাড়ছে, জাহাজগুলো থেকে তেল ফেলা হচ্ছে, জাহাজের খোল পরিষ্কার করে ময়লা ফেলা হচ্ছে। অর্থাৎ দূষণের মাত্রাটাও ধীরে ধীরে বাড়ছে। যেমন ধরুন, শ্যালা নদীতে যে তেলবাহী জাহাজ পড়ে যে দুর্ঘটনা হয়েছিল, পরবর্তীতে সারবাহী জাহাজ, ক্লিংকারবাহী জাহাজ, আপনি লক্ষ্য করুন, সেই তেলবাহী জাহাজের দুর্ঘটনা হয়েছিল যখন ঘন কুয়াশা ছিল। অর্থাৎ নিয়ন্ত্রণ থাকলে কিন্তু ওই ঘন কুয়াশাতে কোনো জাহাজ চলাচল করার কথা না। সেখানে একটা বড় বন্দর হচ্ছে, বাইরে দিয়ে, সুন্দরবনের বাইরে দিয়ে এসে পায়রা নদী দিয়ে ঢুকুক, সেখানে একটা বড় বন্দর হচ্ছে। যে কি করা যেতে পারে এখন? হ্যাঁ, যেমন আমি যেটা বলতে চাই যে মিঠা পানির প্রবাহ বাড়াতে হলে আমরা কি করতে পারি এই জায়গায়? অত্যন্ত সঙ্গত প্রশ্ন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অনেকগুলো বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখেছি 2011-তে মনমোহন সিং যখন এসেছিলেন, তখন কিন্তু সুন্দরবন রক্ষা করার ব্যাপারে কথা উঠেছে এবং দুই দেশের সুন্দরবনকে একটা অভিন্ন প্রাকৃতিক সম্পদ ধরে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলা যায় কিনা, বিশেষ করে বন্যপ্রাণীর জন্য। যেমন বাঘ, সে তো আর বর্ডার বোঝে না,
সে প্রজননের সময় ভারতে চলে যেতে পারে, ভারত থেকে বাংলাদেশে চলে আসতে পারে। সুন্দরবন কিন্তু একটা জলাভূমি, এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসে। সুন্দরবন সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র, অলিভ রিডলি টার্টল ডিম পাড়ে সেখানে, বহু প্রজাতির যাযাবর পাখি আসে। তো এগুলো রক্ষা করার জন্যে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন, তখন তারা ইনস্ট্রাকশন দিয়েছিলেন দুই দেশকে যৌথভাবে একটা ব্যবস্থাপনা গড়ে তোলা। এই ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প প্রণীত হচ্ছে। তারা ইকো ট্যুরিজমের দিকে জোর দিচ্ছেন, কিন্তু আমি জোর দেব মিঠা পানি বাড়ানোর দিকে। আমরা যদি ফারাক্কাতে 1996-তে যে চুক্তি হয়েছে, তাতে আমরা নির্দিষ্ট পরিমাণ পানি কম ঘর করে হলেও পাই। কোনো 10 দিনে আমরা 35,000 কিউসেক পাই, কোনো 10 দিনে হয়তো তার থেকে কম পাই। এই পানিটার থেকে যদি 10,000 কিউসেক গোড়াই নদী দিয়ে খুলনা অঞ্চলে দিয়ে দেওয়া যায়, এর আগে আমরা দেখেছি যে বছর আমরা গোড়াই দিয়ে 10,000 কিউসেক দিতে পারি এবং খুলনার সাথে যদি কানেক্টিভিটিটা আমরা রক্ষা করতে পারি, তাহলে কিন্তু লবণাক্ততাটা কমে আসে। লবণাক্ততা কমানোটাই হবে সুন্দরবনকে বাঁচিয়ে রাখার প্রধান উপায়। জলবায়ুর পরিবর্তন যেভাবে হচ্ছে, তাতে সুন্দরবনের উপরে কি আরও সৃষ্টি হতে পারে? সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? কিছু সমস্যা তো হবে, যেমন ধরুন টেম্পারেচার বাড়ছে, আর এখন থেকে 50 বছর পরে যদি এটা 3 ডিগ্রি 4 ডিগ্রিতে চলে যায়, বিশ্ব যদিও প্রতিজ্ঞা করছে তারা এটা 1.5 ডিগ্রিতে কমিয়ে আনবে, কিন্তু আনতে আনতে তো 100 বছর লেগে যাবে। প্রথম কাজ যেটা করা উচিত সেটা হচ্ছে মনিটরিং। আমাদের দেখতে হবে যে কোন প্রজাতিগুলো এই উঁচু তাপমাত্রা সহ্য করতে সক্ষম, কোনগুলো সক্ষম না। কেউ কেউ মনে করেন যে প্রকৃতি নিজের মতো অ্যাডজাস্ট করুক, কেউ কেউ বলছেন না, তাকে কিছু সহায়তা দেওয়া উচিত। যে প্রজাতিগুলো ভবিষ্যতে টিকে থাকতে পারবে তাদেরকে সহায়তা করা উচিত। এই কারণে আমি যদি সহায়তা না করি, প্রকৃতিকে প্রকৃতির হাতে ছেড়ে দিলে আবার ইনভিসিভ স্পিসিস এসে ভরে যেতে পারে, যেটা অন্য গাছকে আর গড়ে উঠতে দেবে না। আসামলতা নামে এক ধরনের ক্রিপার কিংবা আরও বেশ কিছু গাছ যেগুলো কাঙ্ক্ষিত নয়, সরকারের বিশেষজ্ঞদের নিয়ে বসা উচিত যে কিভাবে সুন্দরবনের জীববৈচিত্র্যটা আমরা রক্ষা করতে পারি। সুন্দরবন মানে কিন্তু সুন্দরবনের সুন্দরী গাছ আর গরান গাছ আর বাঘ কিংবা স্পটেড ডিয়ার শুধু এটা না, এটাকে ওভারঅল একটা ইকোসিস্টেম হিসাবে তার একটা ব্যবস্থাপনার দিকে যেতে হবে। মিঠা পানি সরবরাহটা তার পূর্ব শর্ত। অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? সুন্দরবন পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন, যেখানে একই সাথে স্বাদু পানি এবং লবণাক্ত পানির প্রবাহ বিদ্যমান। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে সমুদ্রে বাতাসের গতিবেগ 3 থেকে 5% বৃদ্ধি পায়। ঘূর্ণিঝড় সিডরে সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 6 মিটারেরও অধিক। সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে পানির উচ্চতা প্রতি বছর গড়ে 4 থেকে 5 মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কুদুম গুহা বাংলাদেশের কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো এ, টেকনাফ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন নিগার সুলতানা, শিক্ষিকা, বান্দরবান। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনে কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? এ, লবণাক্ততা কমে যাবে, বি, নিম্নাঞ্চল তলিয়ে যাবে। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। সুধী দর্শক,
সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্য, তবে জলবায়ুর পরিবর্তনের কারণে এই বন ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। তাই সুন্দরবন রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।